হ্যাঁ ভোট দিলে আমরা কি কি পাবো? আমি তো বললাম যে টোটাল 47টা সংস্কার হবে আমরা যদি হ্যাঁ ভোট দিই। এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা এমন একটা সময় আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি যখন নতুন বাংলাদেশে আমরা 2024 সালের পর, গণ অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারই আগ মুহূর্তে অর্থাৎ সকাল হলেই আগামীকালই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের জনগণের মতামতের মাধ্যমে আমরা একটি নতুন সরকার গঠন করব এবং এই সরকারের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী বাংলাদেশটা কেমন পরিচালিত হবে সেই যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাটা আমরা এই সরকারের মাধ্যমেই পেয়ে যাব, বা আমরা যে সরকারটা পাবো, এই সরকারটা আমাদের কিভাবে পরিচালনা করবে সেটা আমরা আমাদের মতামতের মাধ্যমেই আমরা করব আর কি। তো তারই ধারাবাহিকতায় আমাদের বাঘারপাড়ার উদ্দেশ্যে আমরা বাঘারপাড়ার কিছু মানুষদের নিয়ে, আমরা ভাইদের নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। তো অনেককে ইনভাইট করা হয়েছিল, আজকে যেহেতু নির্বাচনের আগ মুহূর্ত সেহেতু সবাই ব্যস্ত আছে। অনেককে বলা হয়েছিল, সবাই বলছিল যে ইনশাল্লাহ চেষ্টা করব, তবে সবাই তাদের নিজেদের দল, নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে সবাই চেষ্টা করতেছে যেন আমাদের এই নির্বাচনটা সুষ্ঠু হয় এবং সঠিক হয়। আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি মানুষদেরকে জানানোর এবং সচেতন করার। সেই লক্ষ্যে আজকে আমাদের প্রোগ্রামটা। তো আমাদের প্রোগ্রামে শুরুতেই কোরআন তেলাওয়াত করবে ভাই মোহাম্মদ গালিব হোসেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم. ধন্যবাদ প্রিয় ভাইকে, ভাই মোহাম্মদ গালিব হোসেনকে।
তো আমাদের মাঝে আমাদের ওয়াজিউল্লাহ ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং ভাইকে বলবো যে ভাই আপনি আমাদের মাঝে দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলে দিবেন। সেটা হচ্ছে প্রথমত আমাদের হ্যাঁ না ভোট সম্পর্কে, নাগরিকের হ্যাঁ না ভোটটা কি বা কেন দেওয়া প্রয়োজন। আর পাশাপাশি আমাদের এলাকার প্রতিনিধিকে আমরা যে নির্বাচিত করব, কোন কোন গুণাবলী দেখে বা কেমন প্রতিনিধিকে আমরা নির্বাচন করব, এবং এই যে ভোটাররা ভোট দিবেন তাদের সম্পর্কে কিছু বলার জন্য ভাইকে অনুরোধ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এবং যারা দেখতেছি। আসলে অনেকদিন পর নির্বাচন, তো নির্বাচনে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হচ্ছে গণভোট দিব। তো এই হ্যাঁ ভোট না ভোট, হ্যাঁ দিলে কি হবে না দিলে কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের ধারণা খুবই কম। আসলে আমরা সবাই তো জানি বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা আসলে গঠিত হয়েছে জুলাই অভ্যুত্থান 2024 সালের যে অভ্যুত্থানটা হলো 5ই আগস্ট, যে শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, এর মাধ্যমেই হচ্ছে নতুন এই সরকারটা গঠন হয়েছে। তো এই যে আমরা জুলাই অভ্যুত্থান করলাম, একটা বিরাট আন্দোলন, আমরা হচ্ছে ফ্যাসিবাদের পতন করলাম। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার কমিশন গঠন করছিল। টোটাল হচ্ছে 11টা সংস্কার কমিশন গঠন করে, যারা বিভিন্ন ভাবে মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে তারা আসলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করলে, সংস্কার করলে দেশে আর শেখ হাসিনা তৈরি হইতে পারবে না, বা ফ্যাসিবাদ তৈরি হইতে পারবে না, বা কেউ ইচ্ছা করলেও ফ্যাসিবাদ হইতে পারবে না, এরকম বিভিন্ন সুপারিশ করে। তো তারা যে সুপারিশ গুলা করে সেটা নিয়ে রাজনৈতিক দলের সাথে বারবার বসা হয়, কিন্তু রাজনৈতিক দল সবগুলো সুপারিশে আসলে একমত হইতে পারি নাই। কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত আছে, কোন বিষয়ে হচ্ছে দ্বিমত আছে। এই বিভিন্ন সমস্যার কারণে এই গণভোটটার হচ্ছে আয়োজন করা হচ্ছে। এখানে আর একটা বিষয়, এই যে অন্তর্বর্তীকালীন সরকার টোটাল হচ্ছে যে সংস্কার কমিশন গুলা গঠন করছে, তারা যে রিপোর্ট পেশ করছে, সেখানে তারা হচ্ছে টোটাল 84টা সংস্কারের কথা বলছে, যে এই 84টা বিষয় যদি সংস্কার করা হয় তাহলে পরবর্তীতে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। তো এই 84টার ভিতরে 47টা বিষয় আছে যেটা হচ্ছে সংবিধানের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের সংবিধান আওয়ামী লীগ আমলে যেমন ইচ্ছা তেমন করে পরিবর্তন করছে, যার কারণে এই সংবিধানটা যদি সঠিক করতে হয়, ঠিক করতে হয়, এইখানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা ছাড়া বা জনগণের মতামত ছাড়া এই সংবিধানটা পরিবর্তন করা যায় না। যেহেতু বর্তমান সরকার হচ্ছে নির্বাচিত সরকার না, এজন্য তারা এই সংবিধানটাকে পরিবর্তনের জন্য ওই যে যে সংস্কার কমিশন যে রিপোর্ট গুলা দিয়েছিল, যে কথাগুলা বলছে, সেই কথাগুলা আমাদের দেশে কার্যকর করার জন্য এই মূলত গণভোটের আয়োজনটা করা হচ্ছে। অর্থাৎ এই যে হ্যাঁ ভোট না ভোট, এটার কারণ হচ্ছে তারা যে সংস্কারের কথাগুলা বলছে, এই সংস্কারগুলা হচ্ছে সংবিধানের সাথে রিলেটেড। আর সংবিধানের সাথে রিলেটেড কোনো বিষয় সরকার চাইলেই পরিবর্তন করার ক্ষমতা সরকারের নাই। এই সরকারের নাই, এই পরিবর্তন করতে হলে জনগণের মতামত নেওয়া লাগবে। সেই জন্য হচ্ছে মূলত গণভোটের আয়োজন করা হচ্ছে। এখন আমরা যদি এই পরিবর্তনগুলোর পক্ষে থাকি তাহলে হ্যাঁ ভোট দিব, আর যদি মনে করি যে না, দেশ যেভাবে চলতেছে এভাবেই ভালো, বা আগে যেভাবে চলে আসছে ওইভাবে চললেই ভালো হবে, তাহলে আমরা না ভোট দিব। এখন হ্যাঁ ভোট দিলে আমরা কি কি পাবো? আমি তো বললাম যে টোটাল 47টা সংস্কার হবে আমরা যদি হ্যাঁ ভোট দিই। এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। এখন যদি 5 বছর থাকে, পরবর্তীতে আবার 2 টার্ম পরে আবার 5 বছর আসলো, তার 10 বছর শেষ। এই ব্যক্তি আর তৃতীয়বার কখনোই প্রধানমন্ত্রী হইতে পারবে না তার জীবদ্দশায়। তো এটা যদি হয়, আমরা দেখি যে একই দলের লোক যখন বারবার প্রধানমন্ত্রী থাকে তখন তার ভিতরে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়। তো যখন সেই বিষয়টা হচ্ছে সে হইতে পারবে না, তাহলে কিছুটা হচ্ছে স্বৈরাচার কম তৈরি হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে একই ব্যক্তি সরকার দলের প্রধান এবং হচ্ছে মানে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবে না। আমরা দেখি যে হাসিনা হচ্ছে নিজের কাছে সমস্ত ক্ষমতা কক্ষিগত করে রাখছিল। তো আমাদের এই হ্যাঁ ভোটের মাধ্যমে এই ক্ষমতাটা কিছুটা হচ্ছে ভাগাভাগি হবে, যার কারণে এক ব্যক্তি এইভাবে স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। এর পাশাপাশি আপনার হচ্ছে প্রধানমন্ত্রী, আমরা দেখছি যে এখন রাষ্ট্রপতি আছে, কিন্তু রাষ্ট্রপতির কোনো কার্যক্রম আছে? কোনো কার্যক্রম নাই। শুধুমাত্র সে যখন তার কাছে কোনো ফাইল নিয়ে যাওয়া হয়, সে হচ্ছে সিগনেচার করে দেয়, এছাড়া তার কোনো ক্ষমতা নাই।
যখন রাষ্ট্রপতি মানে আমরা হচ্ছে গণভোটে হ্যাঁ দিব, তখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিম্ন কক্ষ চাইলে মন মতো করে হচ্ছে সংবিধান পরিবর্তন না করতে পারে, নিজেদের মন মতো করে আইন তৈরি না করতে পারে। এই কারণগুলোর কারণে হচ্ছে আবার দুই কক্ষ। তো এরকম অনেকগুলা পজিটিভ বিষয় আছে, যে পজিটিভ বিষয়গুলোর কারণে যদি এই বিষয়গুলোতে আমরা একমত থাকি, তাহলে আমরা হচ্ছে গণভোটে হ্যাঁ দিব। এখন এই ভোটটা কিভাবে দিব? আমরা হচ্ছে গতানুগতিক যেভাবে ভোট হয় সেভাবে সকাল 7:30 থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে। আমরা 7:30টার সময় হচ্ছে কেন্দ্রে চলে যাব, বা যার যে সময় সুবিধা হয় আমরা কেন্দ্রে যাব। 400 গজ হচ্ছে ঘিরে দেয়া থাকবে, কেন্দ্রের আশপাশে 400 গজ দড়ি টানানো থাকবে। ওই দড়ির ওখানে আপনি কেন্দ্রে যাওয়ার সাথে ওখানে যে আনসার সদস্যরা থাকবে তারা আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিবে, আপনি সেই লাইনে দাঁড়াবেন। যারা হচ্ছে বৃদ্ধ আছে, যারা হচ্ছে প্রতিবন্ধী আছে, বা যারা গর্ভবতী মহিলা আছে, তাদের জন্য স্পেশাল একটা লাইন থাকবে। তাদের ওই দীর্ঘ লাইনের প্রয়োজন নাই, তারা তাদের যে সুবিধা আছে সেই সুবিধা তারা দ্রুত যে ভোট দিয়ে চলে আসতে পারবে। আর যারা হচ্ছে আহ এই সমস্যাগুলা নাই, তারা লাইনে দাঁড়াবে, ভোট কেন্দ্রে যাবে। পুরুষদের জন্য হচ্ছে আলাদা কক্ষ থাকবে, নারীদের জন্য আলাদা কক্ষ থাকবে। আপনারা প্রথম হচ্ছে ভোট কেন্দ্রে ঢুকে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি থাকবে, অথবা পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তেনার কাছে যাবেন, যে আপনাদের এনআইডি কার্ডটা দেখাবেন, অথবা বলবেন যে আমার ভোটার যে তালিকা আছে এত নাম্বার হচ্ছে তালিকা, বা এত নাম্বার ভোটার, আমি আপনার ভোটার নাম্বারটা একটু জেনে যাবেন। ভোটার নাম্বার জানার জন্য আপনারা হচ্ছে মোবাইলে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটা অ্যাপ পাবেন। আপনারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আপনারা হচ্ছে প্লে স্টোরে গেলে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটা অ্যাপ পাবেন, ওই অ্যাপটা ইনস্টল করবেন। ওখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি যাবতীয় সমস্ত তথ্য দেখতে পারবেন। যে আপনার হচ্ছে ভোট কেন্দ্র কোথায়, আপনার ওই জায়গা থেকে কেন্দ্র কত দূর, আপনার সিরিয়াল নাম্বার কত, এটা আপনারা দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না, এইভাবে আপনি দেখতে পারতেছেন না, তাহলে আপনার বাটন ফোন হোক, টাচ ফোন হোক, সেখানে হচ্ছে এসএমএস এর অপশনে যাবেন। এসএমএস এর অপশনে যে বড় হাতের পি দিবেন, বড় হাতের সি দিবেন, তারপরে একটা ফাঁকা দিবেন স্পেস দিয়ে, আপনার হচ্ছে ভোটার যে নাম্বারটা আছে 10 সংখ্যার নাম্বার ভোটার আইডি কার্ডে, সেই 10 সংখ্যার নাম্বার দিয়ে 105-এ এসএমএস করলে আপনাকে হচ্ছে সে আপনার ভোট কেন্দ্র এবং আপনার ভোটের যে সিরিয়াল নাম্বার আছে সেই জিনিসটা হচ্ছে জানিয়ে দিবে। এছাড়াও আপনি সরাসরি নির্বাচন কমিশনের যে অফিস আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হচ্ছে জানতে পারবেন, অথবা আপনি হচ্ছে 105, এই 105-এ কল করে আপনি হচ্ছে জানতে পারবেন যে আপনার ভোটের সিরিয়াল নাম্বার কত। এই আপনি হচ্ছে এটা আগে থেকে চিনে যাবেন। কেন্দ্রে যে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি থাকবে তাকে হচ্ছে বলবেন যে আমার এত নাম্বার সিরিয়াল, আমি ভোট দিতে আসছি। তিনি আপনাকে যাচাই বাছাই করে আপনার আঙ্গুলে একটা অমোচনীয় কালি সেটা দিয়ে দিবেন, এবং সই করে আপনাকে 2টা ব্যালট দিবে। একটা হচ্ছে সাদা ব্যালট, যেটাতে আপনি আপনার সংসদ সদস্য যিনি তাকে নির্বাচিত করবেন, আর আরেকটা দিবে সবুজ ব্যালট। এই সবুজ ব্যালটটা হচ্ছে গণভোটের ব্যালট। এই সবুজ ব্যালটের ভিতরে ক, খ, গ, এরকম 4টা ধারা লেখা থাকবে। তো আসলে আমাদের হচ্ছে অত বেশি পড়ার সময় নাই, আমি যে বিষয়গুলো বললাম, যে সংস্থা হয়তো সম্ভবত ভাইয়ের আবার নেটওয়ার্কের সমস্যা। সেটা থাকবে যে আপনি যদি উপরোক্ত বিষয়গুলোর সাথে একমত হন, সিল মারবেন। এখানে কলম দিয়ে টিক দেওয়া বা অন্য কোনো সুযোগ থাকবে না, আপনাকে সিল মারতে হবে। সিল মেরে এরপরে হচ্ছে আপনি আপনার যে সংসদ সদস্য আছে সেখানে একজনকে সিল মেরে এই দুটা একই বাক্সে একসাথে হচ্ছে এমপি নির্বাচন করব। আমরা কাদেরকে এমপি হিসেবে নির্বাচন করব? আসলে এখানে এটা বলাটা কঠিন। আমরা আমাদের সবারই একটা চয়েস আছে, আমাদের সবাই বিবেক আছে, আল্লাহ আমাদের সবাইকে বিবেক দিচ্ছেন। তো সেই বিবেককে কাজে লাগিয়ে কোন মানুষটা সংসদে গেলে, আসলে সংসদ সদস্যের কাজ কি? সংসদ সদস্যের সব থেকে বড় কাজ হচ্ছে আইন তৈরি করবে, আমার দেশ কিভাবে চলবে সেই জিনিসটা তিনি সংসদে বসে পড়ে নির্ধারণ করবে। এখন আপনি এমন একজন লোককে ভোট দিচ্ছেন যে লোকের আইন সম্পর্কে কোনো ধারণাই নাই,
যেই ব্যক্তি হচ্ছে কিভাবে দেশ চলবে এই বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। সে চিন্তা আছে যে কিভাবে আমি গাড়ি বাড়ি করবো বা কিভাবে হচ্ছে আমি আমার দল চালাবো বা আদার্স এই চিন্তা ভাবনা। তাহলে ওই মানুষটাকে সংসদে পাঠিয়ে তো আসলে আপনার কোনো লাভ হবে না। সে আপনার দলের হোক আর বিরোধী দলের হোক, দেশের ক্ষতি হবে। তো অবশ্যই আমরা এমন কাউকে সংসদে পাঠাবো যে ব্যক্তি হচ্ছে সুন্দর সুন্দর আইন তৈরি করবে, দেশের ক্ষতি হবে এমন কোনো আইন করবে না। এর পাশাপাশি আপনার এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা সমাধান করতে সংসদে তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন, এরকম সৎ যোগ্য মানুষকে দিব। আমরা দেখা যাচ্ছে এমন মানুষকে দিলাম যে 5 বছর ধরে সে শুধু নিজের হচ্ছে ব্যাংক ব্যালেন্স বড় করলো, জনগণের কোনো কাজ করলো না, বা দেশ সুন্দরভাবে কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে সে কোনো মাথা ঘামালো না। তাহলে তো আসলে আমি ভোট দিয়ে আমার দেশের সাথে হচ্ছে আমি গাদ্দারি করলাম। তো আমরা সেই বিষয়গুলো একটু চিন্তা করব, বিবেচনা করব, করে ভোট দিব। আহ তো এই বিষয়গুলাই আজকে বলার ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে কোনো বিষয় জানার থাকে তাহলে বলেন। আহ প্রশ্ন তেমন জানার নেই। আহ আহ এর ভিতরে একটা বিষয় বলছেন, যেটা হচ্ছে ওই যে কলম দিয়ে দাগ, মানে কলম দিয়ে টিক চিহ্ন দেওয়া যাবে না। আর গতদিন আমাদের বাসায় একজন আসছিল, আমার আম্মুদেরকে বা পাড়ার মহিলাদেরকে বলে গিয়েছে যে হ্যাঁ না মার্কের ওখানে টিক চিহ্ন দিতে হবে, মানে কলম দিয়ে দিতে হবে। তো আমি তখন ছিলাম না, পরে না না, আমার ওখানে বলছিল। এখানে কলম ব্যবহারের কোনো সুযোগ নাই, ইভেন কলম থাকবেও না, ওখানে অবশ্যই সিল দিতে হবে। আপনার সংসদ সদস্য যিনি হবে, গণভোটের ক্ষেত্রেও একই সিল মারতে হবে একইভাবে। জি জি। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো ভাই আপনার পরিচয়টা তো এখনো আমাদের দর্শকদের সামনে দেওয়া হলো না। আপনি আপনার মানে আপনারা আচ্ছা আচ্ছা। অনেকেই চিনে আমাদের বাগারপাড়ার। আমি আসলে বাগেরপাড়ারই সন্তান। আমার নাম অজিউল্লাহ। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের 3য় বর্ষ 2য় সেমিস্টারে পড়ালেখা করতেছি। পাশাপাশি এই নির্বাচন নিয়ে মোটামুটি বেশ কিছু কার্যক্রম করা হয়েছে, যেমন ফার্স্ট পর্যায়ে হচ্ছে আমরা একটা ট্রেনিং নিই, এবং পরবর্তীতে হচ্ছে নির্বাচনের প্রসেস কি, নির্বাচনে কোনো সমস্যা হলে করণীয়, গণভোটে হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, বা কিভাবে ভোট দিব, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কমিউনিটি লেভেলে যে এটাকে উঠান বৈঠক টাইপের বৈঠক করে আমরা হচ্ছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমি হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতেছি। অর্থাৎ নির্বাচন কিভাবে হচ্ছে, সুষ্ঠু হচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো দেখাশোনা করে সরকারকে রিপোর্ট দিব। জি তো আমার বাসা হচ্ছে আমি নিজে ভোটার হচ্ছে রায়পুর ইউনিয়নের। তো আমি আসলে ভোট দিতে পারতেছি না এবার পর্যবেক্ষক হিসেবে থাকার কারণে। সবার কাছে দোয়া চাই। আপনাকেও ধন্যবাদ ভাই আমাকে এখানে যুক্ত করার জন্য। জি জি, ধন্যবাদ ভাই। ভাই আপনি এখন যদি চান লিভ নিতে পারেন, মানে সমস্যা নেই। মানে আমাদের প্রোগ্রামটা একটু পরে শেষ করা হবে। গারিব ভাইয়ের মাধ্যমে একটু গজল শুনে আমরা শেষ করে দিব, যদি সময় থাকে আচ্ছা তা। ভাই, আমার একটু একটু তাড়া আছে, আমি আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, আবার দেখা ধন্যবাদ ভাই। হবে পরবর্তী কোনো আমাদেরকে সময় প্রোগ্রামে। দেওয়ার জন্য ধন্যবাদ। জি ধন্যবাদ। ভাই, জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। গালিব ভাই, তো জি ভাই। জি ভাই, আপনি ক্যামেরা অন করে আমাদেরকে একটু ইসলাম সঙ্গীত শোনাতে পারেন? আপনার ইসলামী সঙ্গীত শোনার জন্য আমরা বাঘারপাড়াবাসী সর্বসময় আগ্রহ থাকি, এবং সব সময় অপেক্ষা করে থাকি যে আমাদের গালিব ভাই কখন আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবেন। জি ভাই। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, বঞ্চিত ঘরহীন
পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর সজন, ছুটবে মৃগনাভিগন্ধ। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। উপকারী মানুষের মনের আভায় দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আঁধার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। দর্শকদেরকে বলবো যে দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে, প্রথমত, আপনারা গণভোটে হ্যাঁ দিবেন কি না দিবেন এটা আপনার ব্যক্তিগত একটা বিষয়। আর ব্যক্তিগত বিষয় বলতে আপনারা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আহ দেশের স্বার্থে, আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে আপনারা গণভোটে হ্যাঁ দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা মানা, গণভোটে হ্যাঁ দিবেন। সবাইকে বলবো, কারণ হ্যাঁ দিলে আমাদেরই লাভ। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বুঝিয়েছি যে গণভোটে কেন হ্যাঁ দিবেন, কেন হ্যাঁ দেওয়াটা খুবই জরুরি, মানুষকে বুঝিয়েছি। সেই ধারাবাহিকতায় আপনারা যদি হ্যাঁ দেন, তাহলে সকলকে মিলে আমরা, সকলকে নিয়ে আমরা নতুন বাংলাদেশটা গঠন করতে পারবো নতুন ভাবে। আর যদি না দেন, তাহলে যেইভাবে দেশ চলতেছিল ওইভাবেই একটা সরকার গঠন করা হবে এবং আবারও নতুন স্বৈরাচার তৈরি হওয়ার পথটা সুগম হবে। এটা হলো গণভোটে হ্যাঁ নার বিষয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রতিনিধি কিভাবে নির্বাচন করবেন। বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন এবং এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে, এই বিবেক বুদ্ধিকে আহ ই করে আপনারা যে লোকটাকে দিলে আপনার জন্য, আপনার দেশের জন্য, দেশের মানুষের উপকার হবে, দেশের মানুষের লাভ হবে, সেটা ভেবে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করবেন। আর পাশাপাশি ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা নিজেরা করবেন না এবং কাউকে যদি কখনো কোথাও দেখেন যে কোনো অন্যায় হচ্ছে, তাহলে প্রতিবাদ করার চেষ্টা করবেন। এই হলো আমার দর্শকদের উদ্দেশ্যে এবং কথা। আর গালিব ভাই যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমার আর কথা নাই ভাই, আপনারা তো সব বলেই ফেলছেন, এজন্য কি বলবো। জি ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে, আমাদের এটা প্রথম প্রোগ্রাম, তো এই জন্য আমাদের একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যে প্রোগ্রাম গুলো হবে এবং যে লাইভ গুলো হবে, আমাদের বাগারপাড়া ইনসাফ মঞ্চের টিভি চ্যানেল এবং ইনসাফ মঞ্চের যে ফেসবুক পেজ, গ্রুপ, সেখানে আমাদের প্রোগ্রাম গুলো হবে। সকলের উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া আছে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।